এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, রাত 12টার ফাঁকা অটো। শিবানীর ভূমিকায় সুপ্রজা, ঝুমার ভূমিকায় রুমনা, শ্যামলের মায়ের ভূমিকায় মধুপর্ণা, ভোলার চরিত্রে সাগর কুমার পাঠক, শিবু, ছোটন আর রতনের ভূমিকায় সুমিতেন্দ্র, শ্যামল, রায়বাবু আর গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয়। শুরু হচ্ছে আজকের পর্ব। ছাতাটা মাথায় দিয়ে রায়বাড়ি থেকে বেরিয়ে এলো শিবানী। শীতের শুরুতে এই বেয়ারা বৃষ্টির জল মাথায় পড়লে আর রক্ষে থাকবে না। রংচটা ব্যাগটা বুকের কাছে আগলে এদিক ওদিক তাকাতে তাকাতে সে পা চালাচ্ছে। এই গলিপথটুকু হেঁটেই যেতে হবে। বড় রাস্তায় উঠলে যা হোক কিছু একটা পাওয়া যাবে। অন্যান্য দিনের তুলনায় আজ ইচ্ছে করেই সে দেরি করে বেরিয়েছে। তার উপর এই বৃষ্টি। এখন ভালোই ভালোই জিনিসগুলো নিয়ে বাড়ি পৌঁছতে পারলে হয়। রাস্তাঘাট এতটাই নির্জন যে ল্যাম্পপোস্টের টিমটিমে আলোয় নিজের ছায়ার দিকে চোখ পড়লেও ভয় লাগে। বাবারে, এতদিনে শান্তি। বুড়িটা একটা হরমা শেক করে দিল আমার। নিজের নাড়ার ক্ষমতা নেই, অথচ শুনছি ভাইপোনা আর কমে না। এরকম একটা স্বামী পেয়েছিল, তাই এই জন্মের মতো উতরে গেল। ও তো আমার মতো পোড়া কপাল। আরে আরে টের পেত। সারাদিন খাটাখাটনির পর এই মাতাল স্বামীর হাতে মার খেতে ঠিক কেমন লাগে তখন বুঝতো। যা মুরুগে, আমায় কি আর বুঝছি না গো কিছু বুড়ির কাছে না। যতটা পারা যায় মনের বিরক্তি উগরে কথাগুলো বলল শিবানী। বেশ কিছুক্ষণ সে দাঁড়িয়ে আছে বড় রাস্তার মুখটাতে। এদিকে ক্রমশ রাত বাড়ছে। ঘুমের ওষুধটা কেন যে একটু আগে দিল না আজ বুড়িটাকে, সেটা ভেবে এখন আফসোস হচ্ছে। দূর থেকে যান্ত্রিক শব্দের সাথে একটা গোলাকার হলুদ আলো ক্রমশ স্পষ্ট হচ্ছে দেখে হাসি ফুটল শিবানীর মুখে। একটা কালো হলুদ অটো এগিয়ে আসছে। হাত দেখাতেই সেটা থামল। ও দাদা, যাবেন নাকি? জগদলপুরের কুমড়ি পাড়ায় যাব গো। অটো চালক ইশারায় তাকে পেছনের সিটে বসতে বলল। শিবানী মনে মনে ভাবল, মুখে যেন কত ফুটে না। ভারী তো চালায় অটো, তার আবার দেমা। শিবানী চাইলে এরকম 10টা অটো কিনতে পারে। মুখে বলল, আরে আমি তো ওই কুমড়ি পাড়ার সামনে বাগানওয়ালা সাদা রঙের সুন্দর একখানে বাড়ি আছে না, ওখানেই তো থাকি আমি। নেহাত আজকে মানুষটা ওই একটু কাজে বাইরে গেছে, তা না হলে তো সেই 2 চাকা করে নিতে আসে আমার প্রতিদিন। শিবানী এতক্ষণ ধরে যে কথাগুলো বলে চলেছে সেগুলো সবই তার কল্পনা। কুর্মিপাড়ার বস্তিতে থাকে সে। যখন বাড়ি ফিরে যায় তখন স্বামী বাংলা মদে উল্টে পড়ে থাকে। তবে নিধু দালাল বলেছে ঠিকমতো দাম পেলে বাবুদের বাগানওয়ালার সাদা বাড়িটা তাকে পাইয়ে দেবে। কালই আগাম কিছু তাকে দিয়ে আসবে শিবানী। আলো আঁধারির বুক চিরে
ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে ঝাঁকুনি খেতে খেতে অটোটা ছুটে চলেছে। বাইরে ঝিরঝিরে বৃষ্টির ঝাপটা এসে লাগছে চোখে মুখে। ক্লান্তিতে চোখ বুজে আসছে। হঠাৎ একটা প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুমের ঘোরটা কেউ যেন এক টানে ছিঁড়ে দিল। নিশ্চয়ই কোনো বড় গর্তে ঢাকা পড়েছিল। ও মা গো, বলছি হচ্ছে কি? চোখের মাথাকে বসে আছে নাকি? হ্যাঁ, বাড়ি যান তো পৌঁছাতে পারবো তো? কাকেই বা বলছি, ওটা দেখেই তো দেখছি মুখে কোনো পেটের বসে রয়েছে। গাড়ি চালাবার সময় মনটা কোথায় থাকে? দেখে শুনে চালাও বাবু। ও বাবা গো। এবার বাইরের দিকে চোখ পড়তে তার এতক্ষণের সমস্ত দাপট এক ঘায়ে ঠান্ডা হয়ে গেল। চোখ দুটোকে তুবড়ানো ঠোঙার মতো কুঁচকে অটোর এদিক ওদিক তাকিয়ে রাস্তা চেনার চেষ্টা করল শিবানী। অটোটা কি তবে ভুল পথে এলো? এই মিনসে, বলছি জগদ্দলের রাস্তাটা চেনা নেই বুঝি? সে কথা আগে বললেই হতো, আমি চিনিয়ে দিতুম। এই, ভুল পথে এসেছো তো, রাস্তা তো ঠিক চিনতে পারছি না আমি। তবে তবে রাস্তা যে কুমড়ি পাড়া নয় তা ঠিক বলে দিতে পারি। এই, বলছি কানে যাচ্ছে কিছু কথা? কি কথা কও না কেন? চালকের মুখে কোনো কথা নেই। শিবানী ভাবল, রাতের অন্ধকারে একা পেয়ে লোকটা আবার বদ মতলব মারছে না তো? এই, কি মতলবটা কি বলো তো তোমার? ভাবছো একা মেয়ে মানুষ কিছু করতে পারবো না? না, এই এক্ষুনি থামাও অটো, থামাও বলছি, থামাও তুমি এক্ষুনি। কিন্তু সে অটো থামা তো দূরের কথা, বরং তার গতি বেড়ে গেল বহুগুণ। ঝড়ের মতো সেটা ছুটছে। রাস্তাঘাট গাছপালা কিছুই ঠিক মতো বোঝা যাচ্ছে না। শিবানী চাইলেও এক লাফ দিয়ে ছুটে পালাতে পারবে না কোথাও। বস্তিতে তার গলার দাপটে সবাই কেঁচো হয়ে থাকে। শুকলালের গুন্ডা বাহিনী যেখানে তার সাথে বুঝে কথা বলে, সেখানে কিনা কোথাকার কোনো অটোওয়ালা তার এত বুকের পাটা। শিবানীর সাথে টক্কর। তবে রে, থামাবি না তো অটো? ধরা মেয়ে মানুষকে একা পেয়ে মাতব্বরি দেখাচ্ছিস। বেশি পুরুষ সাজা হচ্ছে তাই না? দাঁড়া দাঁড়া, তবে আজকেই দেখাচ্ছি তোর মজা। আজকেই তো ভবলীলা সঙ্গ করবো আমি। এত কথা কিছুতেই যেন অটো চালকের কোনো হেলদোল নেই। ঠিক একটা পুতুলকে বসিয়ে রাখা হয়েছে সামনের সিটে। এদিকে কথা বলতে বলতে শিবানী তার রংচটা গোলাপি ব্যাগটা থেকে একটা ছুরি বের করে ধরেছে সেই অটো চালকের গলার কাছে। যে কোনো মানুষকে বেকায়দায় ফেলার জন্য এটুকু যথেষ্ট। তবে সে যদি সত্যি মানুষ হয় তবে তো। এইবার ধরেছি বেটাকে। এইবার এইবার কি করবি? কি ভেবেছিলি এই শিবানী কমজোর? এই, এখনো যদি অটো না থামাস না, তাহলে এটা দেখছিস একেবারে সোজা চালান করে দেবো কিন্তু ভিতরে। দেখি এবার দেখি তুই কোন মরদের বেটা। শিবানী হয়তো ভেবেছিল জীবনের যে কোনো সমস্যা বা অন্যায়কে গলার জোরে হুমকি দিয়ে চাপা দেওয়া যায়, কিন্তু আজকের রাত তাকে অন্য কিছু শেখালো। কিছু একটা সারাশির মতো খামচে ধরল শিবানীর ছুরি ধরা হাতটা। সাথে সাথে পচা গলা থকথকে কিছু ভিজিয়ে তুলল তার হাতের সবুজ কাঁচের চুড়িগুলোকে। ছেড়ে দে বলছি কিন্তু। ছাড় না, শুক্লালের কানে খবর গেলে কিন্তু গায়ে হাত দেওয়া একেবারে বেরিয়ে যাবে জন্মের মতো। ছাড় বলছি না, ছাড়। সে যতই নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, হাতের চাপ যেন ততই বাড়ছে। বাইরে বৃষ্টির বেগও বেড়েছে। বিদ্যুতের আলোর রেশ মাঝে মাঝেই অটোর ভেতরটা পরিষ্কার করে দিচ্ছে। হঠাৎ শিবানীর হাতে একটা হ্যাঁচকা টান পড়ল। তার হাতে ধরে থাকা ছুরিটা চালক নিজেই বসিয়ে দিল নিজের গলায়। আর একটা অবাক করা কাণ্ড হলো যে ছুরিটা এমনভাবে গেঁথে গেল যেন সেটা কারোর গলায় নয়, নরম মাটি
বা গলে যাওয়া মোমের মধ্যে ঢুকল। বর্ষার প্যাচ প্যাচে কাদায় পা ঢুকে গেলে সেটাকে তোলার সময় যেমন আওয়াজ হয়, সেরকমই শব্দ করে পচা গলা মাংস রক্ত বেরিয়ে আসছে লোকটার গলা থেকে। শিবানীর হা হয়ে থাকা মুখটাতে এবার মাছি গলবার উপক্রম। সম্পূর্ণ শরীরটা তার কলকাতার মিউজিয়ামের পাথরের মূর্তি হয়ে গেছে। বুকে চাপটে ধরে থাকা ব্যাগটা অটোর মেঝেতে পড়ে সাথে সাথে একটা ধাতব শব্দ হলো। প্রচণ্ড বিদ্যুতের ঝলকানি খেলে গেল অটোর ভিতরে, আর তাতেই অটো চালকের মুখটা সামনের গ্লাসে ফুটে উঠল। কি বিশ্রী সেই মুখ! এই মুখ কোনো সাধারণ মানুষের হতেই পারে না। দুটো চোখে যেন দুটো গনগনে উনুন বসানো। মুখের বেশিরভাগ জায়গা পচে গলে সামনে ঝুলছে। ঠোঁট দুটোকে যেন কেউ ছিঁড়ে নিয়েছে। আধ খাওয়া হলুদ দাঁতগুলো প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সেখানে। প্রচণ্ড চিৎকারে ভেতরের সমস্ত ভয় উগড়ে দিতে ইচ্ছা করছে শিবানীর। কিন্তু ভয় হোক, আনন্দ হোক বা কষ্ট, মাত্রা ছাড়িয়ে গেলে হয়তো মানুষের সেটাকে প্রকাশ করার মতো শক্তি হারিয়ে যায়। গোঙানোর শব্দ ছাড়া শিবানীর মুখ থেকে সেই মুহূর্তে আর কিছুই বেরোলো না। ঝড় বাদলের রাতে এ কার কবলে সে পড়েছে? তুমি কোনো লাভ নেই। শম্ভুর ক্ষতি করবি ভেবেছিলি, আর কেউ টের পাবে না। শম্ভুর ক্ষতি করা অত সহজ নয়। কথাটা শেষ হতেই শিবানীর সামনে ঝুঁকে পড়া শরীরটাকে কেউ যেন ছিটকে ফেলে দিল পেছনের দিকে। সেই প্রচণ্ড দুর্যোগের রাতে অটোটা অন্ধকারে 3 রাস্তার মুখে একেবারে হাওয়া হয়ে গেল। ঠিক যেন মনে হলো এতক্ষণ যারা মঞ্চে অভিনয় করছিল তারা পাঠ শেষ করে কালো পর্দার আড়ালে গা ঢাকা দিল। জানালা দিয়ে চড়া রোদ মুখের উপর এসে পড়তেই ঘুম ভাঙল রতনের। গতকাল রাতে মদের নেশাটা কেটেছে ঠিকই, কিন্তু মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। শিবানী, শিবানী, আরে ও বউ, সারা নেই কেন? আরে মরলে নাকি? মরতলে রাস্তায় গিয়ে মরে, রতনের ঘরে নয়। চা দিয়ে যা তো 1 কাপ। রতনের প্রতিদিনের সকাল মোটামুটি এই ধরনের মিষ্টি ভাষা দিয়ে শুরু হয়, আর শিবানীও কিছুক্ষণের মধ্যে পায়া ভাঙা টুলটার ওপর ডান্ডাহীন কাপে চা দিয়ে যায়। তবে সে চা দেওয়ার যা ভঙ্গি, তাতে কাপের বেশ কিছুটা চা ছলকে টেবিলের ওপর পড়ে। আজ কিন্তু তেমনটা হলো না। শিবানীও এলো না, আর চাও ছলকে পড়ল না। কিছুক্ষণ অপেক্ষা করে জং পড়া টিনের দরজাটা খুলে রতন বেরিয়ে এলো। পাশের বাড়ির ঝুমা তখন রাস্তার মোড়ের কলটা থেকে ঝগড়া প্রতিযোগিতায় প্রথম হয়ে তুবড়ানো কলসি করে জল নিয়ে ফিরছে। ঝুমা শোন, আমার বউটাকে কোথাও দেখেছিস রে? সকাল থেকে চিৎকার চেঁচামেচি নেই, গুষ্টি তুলে সাপ চাপান্ত নেই, কোথায় গেল বলতো? মরুন, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নাই। তোমার বউর খবর আমি জানাম কেমনে শুনি? রাতে মদ গিলে এসে বউরে পিটাইবা, আবার সকালে বউ বউ কইরা হেদায় মরবা।
নুরো ছেড়ে দিতে হয় মুখে। ঝুমা ফোঁস করতে করতে বিদায় নিল। রতন মনে মনে স্থির করল রায় বাড়িতে গিয়ে একবার খোঁজ করবে। ওর কাজের জায়গায় গিয়ে একবার দেখলে হয়। বুড়িটা আবার টেসে গেল না তো। যাই, খাটিয়া কাঁধে নিলে 13 দিনের নেমন্তন্ন একেবারে পাক্কা। লুঙ্গির উপর রং চটা ছেঁড়া জামাটা গলিয়ে রতন ছুটল রায় বাড়িতে। শ্যামল, এই শ্যামল, পই পই করে বারণ করার পর তুই যে এক কাজ করলি, তোর বাপের অটোটা শেষমেশ বিক্রি করেই ছাড়লি। এখন তোর শম্ভু কাকে আমি কি মুখ দেখাবো শুনি? বেহায়া বদমাস ছেলে কোথাকার। চোখ কচলাতে কচলাতে শ্যামল উঠে বসল বিছানায়। দাঁড়াও দাঁড়াও, কি সব বলছো তখন থেকে? হ্যাঁ, কি হয়েছে বাবার অটোর? পাখনা গজিয়েছে, উড়ে গেছে ডানা মেলে, এখন আবার নাটক করা হচ্ছে। হ্যাঁ, শ্যামল দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। সত্যি তো, কাল সন্ধ্যা পর্যন্ত অটোটা বাড়ির বাইরেই পড়েছিল। গেল কোথায়? এত পুরনো ভাঙাচোরা জিনিসটা তো আর কেউ কাঁধে তুলে নিয়ে যেতে পারবে না। যদিও ওটা আর কোনো কাজে আসতো না, তবুও এত বড় একটা জিনিস তো আর এমনি এমনি হাওয়া হয়ে যেতে পারে না। তাছাড়া সেটা বাবা চালালেও কিনেছিলেন শম্ভু কাকা, তাকেই বা কি বলবে এখন? বাবু, ও বাবু, আরে তাড়াতাড়ি বাইরে আসেন দেখি। আরে দেখা যান কি হয়েছে। সূর্য মাথার উপর উঠেছে, তারপর তুই দুধ দিতে এসেছিস, তার উপর আবার ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস। তোর কাকিমা সকালে দুধে হরলিক্স গুলে খায়, তাও আবার 8টার মধ্যে। জানিস না তাই না, হতবাগা? আরে বাবু, আমারে না হয় পরে বকাবকি করেন, আগে আইসা শিগগিরই কাণ্ডখানে দেখেন। শম্ভুনাথ রায় দুধওয়ালার দিকে যতটা দ্রুততার সাথে ধেয়ে আসছিল, উঠোনের দরজার বাইরে কাণ্ডখানা দেখে ঠিক ততটাই স্থির হয়ে গেল। ওনার বাড়ির সামনে রাস্তার উপর দাঁড়িয়ে আছে একটা ভাঙাচোরা অটো। শম্ভুনাথ ধীর পায়ে এগিয়ে গেল সেটার দিকে। সামনের কাঁচ ভাঙা, লুকিং গ্লাস বলে কিছুই নেই, শুধু দুদিকে দুটো লম্বা মরচে ধরা রড। বর্ষাকালে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য দুধারে যে প্লাস্টিক ঝুলানো ছিল সেগুলোও একদিক থেকে ছিঁড়ে নেতানো পতাকার মতো ঝুলছে। জং ধরা শরীরটা যেখানে রং অবশিষ্ট আছে, তাতে যে পরিমাণ ধুলো পড়েছে আঙুল চালিয়ে দিব্যি পাঠ লেখা যায়। এটা এখানে কে আনলো? দেখে তো মনে হচ্ছে বহুকাল হাত পড়েনি। এই শিবু, বাড়ির ভেতর থেকে একবার ছোটনকে ডেকে নিয়ে আয় তো। শিবু হলো শম্ভুনাথের সেই 25 বছরের পুরনো দুধওয়ালা, আর ছোটন শম্ভুনাথের একমাত্র ছেলে। কি হলো বাবা, ডাকছিলে? ওমা, এটা আবার কি? কোত্থেকে এলো? আমিও তো সেটাই ভাবছি। আরে দাঁড়াও দাঁড়াও, মনে পড়েছে, মনে হচ্ছে চিনতে পেরেছি। এটা তো ভোলা কাকার অটোটা না? নাম্বারটা মনে আছে তোমার? কই দেখি নাম্বার প্লেটটা। আরে হ্যাঁ, এটা তো ভোলারই অটো। সামনের দিকটা মুছে গেলেও শেষের ওই 420 নম্বরটা আমার মনে আছে। এই নিয়ে কম পেছনে লেগেছি ওর। কিন্তু এটা এখানে এলো কি করে? ওর ছেলেটা রেখে দিয়ে গেল না তো? ডাক দেখি শ্যামলকে একবার। ছোটন ছুটল শ্যামলকে ডাকতে। শিবু গরিব ঘরের ছেলে, নুন আনতে পান্তা ফুরায়। দুধ বেচে মাসে যা পায় তাতে মা ষষ্ঠীর কৃপায়
যে 4 মেয়ে আর 1 ছেলে আছে তাদেরকেই রোজ পেট ভরে খেতে দিতে পারে না। আর নিজের বাহন বলতে ওই লড়লড়ের সাইকেলখানা, দুবার প্যাডেল মারতেই চেন পড়ে যায়। সবাই ঠাট্টা করে বলে ব্রিটিশরা দেশ ছাড়ার আগে ওকে ওটা দিয়ে গেছিল। এ জীবনে ওই সাইকেল ছাড়া রিক্সা বা অটোতে চড়ার সামর্থ্য তার হয়নি। হোক না ভাঙা অটো, তাতে কি, একবার বসে দেখতে তো কোনো আপত্তি নেই। শিবু ছেঁড়া প্লাস্টিকটা সরিয়ে প্রায় রাজা বাদশার মতো বসতে যাচ্ছিল সিটের ওপর। মা গো, বাবা গো, বাঁচাও, পরানটা আবার চলে গেল। বলতে বলতে প্রায় গড়িয়ে পড়ল সে অটো থেকে। ব্যাস, আর যাবে কোথায়? শম্ভুনাথ তাকে এই মারে কি সেই মারে। এই হতভাগা, এই থামবি তুই, চুপ কর। এদিকে চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর 5 বাচ্চার আদ্দামরা বাপ সে কিনা চিল্লিয়ে মরছে। 7 সকালে কি ভূত এসেছে তোকে খেতে? আর চ্যাংরামা হচ্ছে আমার সাথে, হ্যাঁ? শিবু ততক্ষণে ছুটে গিয়ে উঠেছে শম্ভুনাথের উঠোনে। ঠক ঠক করে কাঁপছে, আর না হলেও 50 বার কপালে হাত থেকে প্রণাম করে ফেলেছে। জয় মা তারা, জয় মা তারা। আমার কথা বিশ্বাস না হলে নিজের চোখে দেখে আসেন। আমি আর আসুন না আপনাকে বাড়িতে দুধ দিতে। তুই আসবি না কি রে? আমি তোকে আর রাখবো না। কথাগুলো বলতে বলতে শম্ভুনাথ এক ঝটকায় সরিয়ে দিল ছেঁড়া প্লাস্টিকের বাকি অংশটা। তারপর কিছুক্ষণ থমকে দাঁড়ালেন। বার্ধক্যের চোখ দুটোকে যত দূর সম্ভব কুঁচকে সামনের দিকে ঝুঁকে তাকালেন অটোর ভিতর। ওদিকে শিবু একবার চিৎকার করে উঠল, বাবু পাইলেন? শম্ভুনাথ সে কথায় পাত্তাও দিল না। ওনার মাথায় তখন হাজার প্রশ্নের ভিড়। কে? শিবানী না? হ্যাঁ, তাই তো, এ শিবানী তো। এই অবস্থা কি করে হলো তোমার? কে কে করলো? ইতিমধ্যে শিবুর ভূত দেখা চিৎকারের আশেপাশের বেশ কিছু কৌতুক, কিছু পরোপকারী আর কিছু তিলকে তাল করার কারিগর বেরিয়ে এসেছে। ছোটনও ফিরে এসেছে শ্যামলকে সাথে নিয়ে। এই তো বাবার অটোটা, কিন্তু এটা এখানে এলো কি করে? সেসব কথা পরে হবে শ্যামল। তুই আর ছোটন বরং আগে শিবানীকে অটোর ভিতর থেকে বের কর। ওর হাতে পায়ে দড়ি আর মুখের কাপড়খানা খুলে দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। শিবানিধি? শিবানিধি কোত্থেকে এলো আবার? আহা, কথা না বাড়িয়ে যা বলছি তাই কর আগে দেখি তো। আমিও এখনো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। চারিদিকে ভিড় করে থাকা লোকজন একে অপরের ঘাড়ের উপর দিয়ে উঁকি মারতে লাগলো। শিবানীকে অটো থেকে বের করার পর প্রথমে কে দেখেছিল, পরে যখন সেই নিয়ে হাটে বাজারে আলোচনা হবে তখন তাতে কেউ হেরে না যায়। এদিকে শিবানীর হাত পা আর মুখের বাঁধন খুলে দিতেই সে একেবারে হুমড়ি খেয়ে গিয়ে পড়ল শম্ভুনাথের পায়ের উপর। আমাকে আমাকে এবারের মতো ক্ষমা করে দেন দাদাবাবু, আমাকে এবারের মতো ক্ষমা করে দেন আপনারা। মানে কি কি বল? না 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 না, আমি আমি বলছি বলছি আমি আসলে চুরিটা না আমি করেছিলাম। কখনো করবো নি, কখনো করবো নি। এই দেখুন কান মুলছি, নাক মুলছি, আমি আর কখনো করবো নি। আমি কিন্তু কোনো টাকা খরচ করিনি গো, এখনো কোনো গয়না বিক্রি করিনি আমি। বাগানওয়ালা বাড়ি টাড়ি আমার লাগবে নি গো। না না, আপনি বরং আমাকে আমাকে পুলিশের কাছে দিয়ে দেন কথা, আমাকে পুলিশের কাছে দিয়ে দেন। বাইরে থাকলে ও আমাকে মেরে ফেলবে, ও আমার মেরে ফেলবে। সত্যি বলছি, এ বলে আমি আর জম্মে করবো নি গো। না না, এই দেখুন দিব্যি দিয়ে বলছি, আর করবো না, আর করবো না। আমাকে শুনুন না, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন গো। হ্যাঁ, না 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 না, বাড়ি নয়, বাড়ি নয়। ও যদি আবার আমার বাড়িতে ঢুকে যায়, না না, আপনি না বরং আমাকে পুলিশের কাছেই দেন, আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেন আপনি। কথাগুলো এক নাগাড়ে উন্মাদের মতো বলে গেল শিবানী। শম্ভুনাথ
আর বাকিরা একেবারে থ। মনে হচ্ছে যেন মেঘ জমার আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। শম্ভুনাথ চোখ থেকে চশমা খুলে হাতে নিয়ে বলল, থাম থাম, এক নাগারে কি সব পাগলের মতো প্রলাপ বকে চলেছিস। একবার বলছিস বাড়ি দিয়ে আসতে, আবার বলছিস পুলিশে দিতে, আবার কখনো বলছিস মাফ করে দিতে। আমি তো তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না রে ছাগল। আর ওই সব কি সব টাকার গয়নার কথা বলছিলি, কাল সারা রাত ছিলি কোথায়? বাড়ি যাসনি? দেখি দেখি একটু সরে যান, সরে যান না। আরে আমাকে একটু ভেতরে যেতে দিন। এমন সময় ভিড়ের মধ্যে থেকে একটা কারুর গলা শোনা গেল। লোকের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, মনে হয় যেন সার্কাস চলছে। এটা নাকি এবার ভদ্র লোকের পাড়া। বাবু আনি কথাগুলো বলতে বলতে ভিড় ছেলে এগিয়ে এলো শিবানীর স্বামী রতন। যতই মদমাতাল হোক, বউ রাতে বাড়ি না ফিরলে পুরুষ মানুষের কি আর মাথা ঠিক থাকে? শিবানী তখনও পড়ে আছে শম্ভুনাথের পায়ের কাছে। রতনের হাড় বের করা 20 ইঞ্চি ছাতি নিয়ে যতই বস্তিতে গালিগালাজ করে বেড়াক না কেন, রায়বাবুর সামনে 50 বার ঢোক গিলে কথা বলতে হয় তাকে। শম্ভুনাথের ভাষায় রতন একটা অকাল কুষ্মাণ্ড। তার দিকে চোখ পড়তেই মাথায় যেন আগুন জ্বলে গেল ওনার। কিন্তু শত হলেও শিবানী একজন মেয়ে মানুষ। 5 জনের মাঝখানে তাকে কোনো রকমে অসম্মান করতে শম্ভুনাথের রুচিতে বাঁধে। আপনারা সবাই এখন দয়া করে যে যার কাজে ফিরে যান। প্রয়োজন হলে আমি নিজেই আপনাদের ডেকে পাঠাবো। শিবুজা, তুই বাকি বাড়িগুলোতে দুধ দিকে যা, এখানে আর সময় নষ্ট করিস না। ছোটন, তুই শ্যামল আর রতনকে নিয়ে বাড়ির ভিতরে আয়। শিবানী, তুইও ভেতরে আয়। শিবানী অটোর ভেতর থেকে নিজের ব্যাগটা নিয়ে এসে শম্ভুনাথের বারান্দায় রাখল সবার সামনে। তারপর কখনো থেমে, কখনো কেঁদে, আবার কখনো শিউরে গতকাল রাতের সব ঘটনা খুলে বলল সবাইকে। তুই আমার ঘর থেকে টাকার গয়না চুরি করেছিলি, কিন্তু কেন? তুই জানিস এর কি শাস্তি হতে পারে? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না তুই এমন কাজ করতে পারিস। তবে চিন্তা করিস না, তোকে আমি পুলিশে দেব না। টাকা আর গয়না যখন ফিরে পাওয়া গেছে, তখন আর এর মধ্যে আমি পুলিশের ঝামেলা চাইছি না। আর তাছাড়া গত 7 বছর ধরে আমার অসুস্থ স্ত্রীর যে সেবা করেছিস, তাতে কোনো ত্রুটি তোর ছিল না। ধরে নে, এটা তার পুরস্কার। সে ব্যাপারে আমি তোর কাছে কৃতজ্ঞ। কিন্তু সব কিছু জানার পর আমি তো আর আমার বাড়িতে তোকে রাখতে পারবো না। তুই বরং অন্য কোথাও কাজ খুঁজে নে, যা। শিবানী মাথা নিচু করে রতনের সাথে শম্ভুনাথের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ রায়বাবু তাদের বাধা দিয়ে বললেন, কিরে, একবারও তো জানতে চাইলি না গতকাল কার সাথে তোর দেখা হয়েছিল? কে তোকে আমার কোনো ক্ষতি করতে দিল না? তার সাথে আমার সম্পর্কটা কি? শিবানী আর রতন এমনভাবে রায়বাবুর দিকে তাকালো যেন ওই প্রশ্নগুলো যে তাদের মনে আসা উচিত ছিল সেটা তারা বুঝতেই পারেনি। শম্ভুনাথ এবার তার বারান্দায় এক পেশে আরাম কেদারাটায় গিয়ে বসলেন। তারপর বলতে শুরু করলেন, তোর সাথে যার দেখা হয়েছিল সে আমার ছোটবেলার বন্ধু ভোলা, এই শ্যামলের বাবা। পাশাপাশি থাকতাম, এক থালায় ভাত খাওয়া, জামা কাপড় অদল বদল করে পরা, আম কুড়োনো, বর্ষায় গামছা দিয়ে মাছ ধরা, সব কিছুতেই আমি আর ও একসাথেই করতাম।
যখন বড় হলাম ভোলা একটা বেসরকারি চাকরি পেল। আমারও একসাথে চাকরি করার ইচ্ছা ছিল। জীবনে জীবনে সবকিছুই যখন একসাথে করেছি তখন ওটুকুই আর বাদ থাকে কেন? কিন্তু সে আশায় আমার বাদ সাধলেন আমার বাবা। ওনার আজ্ঞায় পৈতৃক ব্যবসায় আমি মন দিলাম। আমাদের তো কাঠের ফার্নিচারের দোকান ছিল, একেবারে রমরমে বাজার, চলতি ব্যবসা যাকে বলে। তারপর বিয়ে করলাম, ভোলাও করল। সবকিছু বেশ ভালোই চলছিল। বছরের অন্যান্য সময়ের তুলনায় বিয়ের মরশুমগুলোতে কাজের চাপ একটু বেশি থাকতো। হ্যাঁ, নাওয়া খাওয়ার সময়টা পর্যন্ত পেতাম না। তা এমন এক সময় ভোলার সাথে তখন কয়েক মাস হলো যোগাযোগ নেই। তখন ভোলা বউ বাচ্চা নিয়ে ওর কারখানার কাছে ঘর ভাড়া করে চলে গেছে। একদিন দুপুরে কর্মচারীর কাজের তদারকি করছি, এমন সময় একজন এসে আমাকে বলল, বাবু, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আমি বাইরে বেরিয়ে এসে দেখলাম ভোলা, এক মুখ দাড়ি, চোখের তলায় কালি পড়েছে, গায়ে একটা রং চটা জামা, পায়ে সেফটি পিন, হাওয়ায় চটি। প্রথমে আমি এসব কিছুই খেয়াল করিনি। সোজা গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। এতদিন বাদে তাহলে মনে পড়লো রে হারামজাদা। কিন্তু এ কি চেহারা বানিয়েছিস রে? আরে শরীর ঠিক আছে তো তোর? আর বাড়ির সবাই ভালো তো? ভোলা কোনো উত্তর দিল না। আমার হাত দুটো কপালে ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। আমার সব সর্বনাশ হয়ে গেল। কি করে এখন আমি সংসারটা চালাবো? ছেলে মেয়ে নিয়ে পথে বসবো। কি হয়েছে রে তোর? অমন করে কাঁদছিস কেন? আমার কাজটা নেই রে শম্ভু। ওই ইউনিয়ন বাজির ঠেলায় কারখানাটা নক আউট হয়ে গেছে। খুলবে করে আজ 5 মাস হলো। ইউনিয়নের নেতাগুলো খালি লাল ঝান্ডা ধরে আমাদের রাস্তায় নামিয়ে আশ্বাস দিয়ে গেল, কিছুই হলো না। ভেবেছিলাম হয়তো অন্য কাজ পেয়ে যাব, কিন্তু পেলাম না রে। জমানো যা ছিল তাও শেষের পথে। বলছি তোর এখানে তো অনেকগুলো কাজ করে, দেনারে একটা কাজ আমায়। আরে তোর এই বন্ধুটাকে তুই এতটাই ছোট ভাবলি ভাই যে আমি তোকে আমার কর্মচারী বানিয়ে রাখবো? তুই বরং বৌমা আর তোর ছেলেকে নিয়ে এখানে চলে আয়। চিন্তা করিস না, আমি তো আছি। কয়েকদিন পর ভোলা বউ বাচ্চা নিয়ে এলো আমার কাছে। আমার বাবা ওদের বিচার করলেন যে ওদের বাড়ির একটা ভাগ করে ভাড়া দিয়ে দিতে, তাতে মাসে মাসে কিছু আয় হবে। বাবা ভাড়াটিও জুটিয়ে দিলেন। সেই সময় বাবার কথা কেউ ফেলতে পারত না। নিজের বন্ধুকে তো আর যে কোনো একটা কাজ দেওয়া যায় না, যদিও সে কিন্তু যে কোনো কাজ করতেই তখন প্রস্তুত। তাই অনেক ভাবনা চিন্তা করে এই অটোটা আমি ওকে কিনে দিয়েছিলাম। স্বাধীন ব্যবসা, চাইলেও কেউ কেড়ে নিতে পারবে না। আস্তে আস্তে ভোলার দিন ফিরল। আমরাও দুজনকে কাছে পেয়ে বেশ খুশি রইলাম। বাড়িতে ভালো কিছু রান্না হলেই বৌদিদি আমার জন্য পাঠিয়ে দিত এই শ্যামলের হাত দিয়ে। ও তখন অনেক ছোট। শ্যামল বড় হওয়ার সাথে সাথে সংসারের খরচও বাড়তে লাগলো। সেই খরচ যোগান দিতে গিয়ে অনেক রাত পর্যন্ত অটো চালাতে ভোলা শুরু করলো।
আমাদের মফস্বল এলাকায় শীতের সময় বেশি রাতে কুয়াশায় চারদিকে কিছু দেখা যায় না। সেদিন ভোলা অটো থেকে নেমে কি কারণে রাস্তার পাশে দাঁড়িয়েছিল বলতে পারবো না। সামনে থেকে একটা লরি ব্রেক ফেল করে একেবারে এতদূর বলে শম্ভুনাথ নিজের দু হাতের পাতা দিয়ে মুখ ঢাকলেন। উপস্থিত সবাই চুপ। রতন বলল, তারপর কি হয়েছিল? শম্ভুনাথ মুখ তুললেন, চোখে জল। তারপর আর কি হওয়ার মতো আর কিছুই বাকি ছিল না। খবর পেয়ে আমরা যখন পৌঁছলাম তখন সব শেষ। বেলচা দিয়ে শরীরটাকে চেঁচে তুলতে হয়েছিল। ভগবান! শম্ভু কাকা, বলি আর কেঁদো না গো। আমি তো জানি বাবা চলে যাওয়ার পর থেকে তুমি কোনো দিন বাবার অভাব বুঝতে দাওনি আমাদের। ছোটনকে আর আমাকে কখনো তুমি আলাদা করে দেখোনি। শম্ভুনাথ শ্যামলের মাথায় হাত রাখলেন। তারপর ওর হাতে ভর দিয়ে চেয়ার ছেড়ে উঠে নেমে এলেন উঠোনে। রতন, তুমি শিবানীকে নিয়ে বাড়ি যাও। মনে রেখো, অকৃতজ্ঞকে ঈশ্বর কোনোদিন ক্ষমা করেন না। অটোটা আমার বাড়ির সামনেই থাকুক। ও তো বুঝিয়েই দিল যে ও এখানেই আছে। যে কটা দিন আর বাঁচব, দুই বন্ধু না হয় একসাথেই থাকি। আসুন, বসুন, সবাই কেমন আছেন বলুন। আমাদের গাবতলার আড্ডায় আপনাদের আরও একবার সুস্বাগতম। আমি সুমি, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। গল্পটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করো। কে কোথা থেকে শুনছো, কেমন এনজয় করছো আমাদের গল্পগুলো, চটপট সব কমেন্ট করে জানাও। দেখি আজকে যাই কে কি বলছে, একটু দেখে নিই। আমাদের মেম্বার অভিন্না সিংহ রয় বলছে, দুর্দান্ত লাগলো গল্পটা। খুব রাগ হচ্ছিল গল্পটা শুনতে শুনতে। মনে হচ্ছিল কাঁচা কঞ্চি দিয়ে উত্তম মধ্যম পিটতে হয় ভিকু আর পটাইকে। কোথাও না কোথাও বাড়ির লোকজনও একটু হলেও দায়ী হয় বাচ্চাদের উচিত শিক্ষা না দেওয়ার জন্য। যাই হোক, এগিয়ে চলুন, সাথে আছি। এই কমেন্টটা পড়েছে আমাদের চ্যানেলে লেখক কর্ণশীলের প্রথম গল্প নদিয়ার গ্রামের ন্যাড়াপোড়া এই ভিডিওটাতে। গল্পটাতে একটা বুলিংয়ের ব্যাপারে একটা ইনসিডেন্ট হচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানে অভিন্না সিংহ রয় যে কথাটা বলছেন এটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট, যে বাড়ির লোকের একটা রোল থাকে, এবং আমার মতে একটু নয়, মেজর রোলটা বাড়ি প্লে করে। আমরা অ্যাজ প্যারেন্টস যারা দেখি তারা কিন্তু জেনারেলি বাচ্চাদের এডুকেশনের ওপর ফোকাস করি, স্কুলে কি পড়ছে, স্কুলে কি করছে, কিন্তু এইদিকে বাড়িতে তাকে একটা ফোন দিয়ে, তাকে একটা ট্যাব দিয়ে বসিয়ে রাখি অলওয়েজ। সেখানে যে সে কী কন্টেন্ট কনজিউম করছে, কতটা আনরেস্ট্রিক্টেডভাবে কনজিউম করছে। আমি বলছি না যে খালি খারাপ কন্টেন্ট কনজিউম করছে, বাট পয়েন্টলেস কনজিউম করছে, নিজের গ্র্যাটিফিকেশনের জন্য কনজিউম করছে, এগুলো আমরা দেখি না। সো এডুকেশনটা কিন্তু 99% বাড়িতে। আমার এখনও মনে আছে, আমি যখন ছোটোবেলায় পড়তে বসতাম, তো আমার বাবা কী করতো, অলওয়েজ বিকেলবেলা বলতো যে যা বাইরে যা, এই কর, ঘোর টোর, খেয়াল টেল। তারপরে প্রত্যেক দিন এসে ওই যে স্নান করে পড়তে বসা, এবং সেটা থ্রু আউট দ্য ইয়ার, স্নান করে এসে পড়তে বসা, এবং ওই পড়ার টাইমে আমার একদম শিডিউল ছিল, এবং ওই শিডিউলটা আমাকে ছোটোবেলা থেকেই ফলো করতে হতো। সেইভাবেই পড়াশোনা করে গেছি।
পড়ার টাইম খুব বেশি থাকতো না, সেটা আমার বাবা পছন্দ করতেন না, কিন্তু আমাকে শিডিউলটা একদম ফলো করাতেন। তার কয়েকটা জিনিস করতেন যে আহ, আমরা যখন ছোটো ছিলাম ফোন টোন ছিল না, বাট টিভি তো ছিল। তা আমি যে ঘরে পড়তাম সেইখানে যেন টিভির সাউন্ড পর্যন্ত না আসে সেটা এনশিওর করতেন, এবং তাছাড়াও অনেক জিনিসপত্র। তো এগুলোতে না মানুষের ডিসিপ্লিন তৈরি হয়। আর বাচ্চাদের মনটা খুব ওপেন একটা জিনিস হয়, মানে ইটস লাইক আ ওপেন প্লেট, আপনি যা ঢালবেন ও তাই থাকবে ওখানে। তো আপনি যদি পড়ার মাঝখানে ওকে বারবার ওর অ্যাটেনশন ব্রেক করেন, 4-5 জন বাড়ির মধ্যে কথা বলেন, একটু ফোন ইউজ করতে দেন, ট্যাব ইউজ করতে দেন, বা পড়ে উঠলো তারপরেই একটা কিছু দিয়ে দিল, মানে একটা এন্টারটেনমেন্ট দিয়ে দিল খাওয়ার সময়, এই প্রশ্রয় যদি দেন, তাহলে শিক্ষা দীক্ষার মানটা কমে যাবে। এবং এটা আবার এমফেসিস করছি যে বাচ্চাদের এডুকেশনের 100%-এর মধ্যে 99% কিন্তু বাড়িতে, এবং মা বাবা বাড়ির লোক সবার উপর ডিপেন্ডেন্ট এটা। চলে যাচ্ছি পরের কমেন্টে। আমাদের মেম্বার রাকেশ সাধক 999 বলছে, তাহলে সোনার কাজ নিয়ে ভিডিও এলো, শুনে খুব ভালো লাগলো, থ্যাঙ্কস আমাদের সবার রিকোয়েস্টটা রাখার জন্য। এটা তো হলো, আর বলছি দাদা, তুমি যে বলেছিলে ডানকুনি নিয়ে একটা গল্প আসবে, ওটা কবে আনবে? ডানকুনি নিয়ে হয়তো একটা গল্প খুব তাড়াতাড়ি করতে পারি, সেরকম একটা কাজ হচ্ছিল বলে আমার মনে পড়ছে। তো যাই হোক, এই কমেন্টটা পড়েছে কিন্তু ঝড়ের রাতে বনগা লোকাল বলে গল্পটাতে। আর এই গল্পটা আমরা দুজন মিলে ডিসাইড করেছিলাম ট্রিবিউট করব যারা সোনার কাজ করে, মানে সোনার কারিগর যারা হয়। আমাদের চ্যানেলের লিসনারদের একটা বেশ বড় অংশের লোকজন কিন্তু এই প্রফেশনে যুক্ত। এই যে আপনারা মেয়েরা যত সোনার গয়না পরেন, এই গয়নাগুলো এদের হাতেই তৈরি হয় এবং অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়। তো সেগুলোর কিছু ফিচার্সও আমি হাইলাইট করতে চেষ্টা করেছি, এবং এই গল্পটা আমি এন্টায়ার সোনার কর্মচারীরা যারা এই গল্পগুলো শুনছেন তাদেরকে ডেডিকেট করতে চাই। থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে এইভাবে থাকার জন্য। আমাদের মেম্বার ওয়ান্ডারার কমিউনিটি বলছে, এখন এমন হয়ে গেছে বাড়ির বাইরে এসেছি কদিনের জন্য, বাট 221B হ্যারিসন রোড মিস করছি না। থ্যাংক ইউ সো মাচ দিব্যজ্যোতি। আশা করি ঘোরাঘুরি করছো, এখন ঘোরাঘুরির মোটামুটি একটা সিজন, তো আশা করি ঘোরাঘুরি খুব ভালো হচ্ছে। ইফ নট দেন জাস্ট ইগনোর। বিকাশ দাস বলছে, দাদা আমি বিকাশ, আমি ভোপালে থাকি, সোনার কাজ করি। দাদা আমার তোমাদের গল্পগুলো খুব ভালো লাগে, আর তার চেয়েও বেশি ভালো লাগে আড্ডাটা। এগিয়ে নিয়ে যাও, পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ বিকাশ, খুব ভালো লাগলো। আর তোমরা যারা সোনার কাজগুলো করছো তাদের জন্য একটু আগেই বললাম, অবশ্যই কিন্তু গল্পটা চেক করো। একটা দুটো ভিডিওর আগের গল্পই বোধহয় ওটা, ঝড়ের রাতে বনগা লোকাল। এটা কিন্তু টোটালি সোনার কারিগরদের কমিউনিটির জন্য ডেডিকেটেড। তারিফুল সর্দার বলছে, দাদা কেমন আছো? আমি ইটালিতে আপেল বাগানে কাজ করি, আমার বাড়ি ক্যানিং সুন্দরবনে। আপনাদের গল্প আমি সবসময় শুনি, 4 দিনে আপনাদের প্রায় 47টা মতো গল্প শুনেছি, খুবই ভালো লাগলো। আমার মনে হয় এখানে একটা টাইপিং এরার হয়েছে, 4 দিনে 47টা গল্প, মাই গড, যদি সত্যি হয় খুবই ভালো। যাই হোক, মুভিং অন উইথ দ্য কমেন্ট, খুবই ভালো লাগে, এক কথায় অতুলনীয়। ক্যানিং সুন্দরবনের একটা গল্প আনবে প্লিজ 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 দাদা। ক্যানিং নিয়ে একটা গল্প খুব তাড়াতাড়ি আসছে, ক্যানিংয়ের একটা কলেজ নিয়ে, সাগরবাবুর লেখা, এই মাসের শেষেই হয়তো চলে আসবে, স্টে টিউনড। মধু সুইট মোমেন্টস বলছে, খুব ভালো লাগলো গল্পগুলো শুনতে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। হিরন ভ্লগস 9256 বলছে, দাদা খুব সুন্দর লাগলো গল্পটা শুনে, আমি আগের দিনই গিয়েছিলাম ব্যারাকপুর স্টেশনে, তা আমি সেরকম একটা ভূতের গল্প বলতে চাই, তোমরা কি ভূতের গল্পটা নেবে আমার কাছ থেকে? এই সাপেক্ষে কয়েকটা কথা বলে রাখি, একটা ভালো পয়েন্ট তুলেছে হিরণ। আমরা মার্চ মাসে আমাদের সাবস্ক্রাইবারদের পাঠানো 3টে গল্প করব, হ্যাঁ। তা গল্পগুলো কিভাবে পাঠাতে হবে? খুব সিম্পল, submit.221b@gmail.com এই ইমেল আইডিতে। ইমেল আইডিটা কি? submit.221b@gmail.com। তোমরা যদি গল্প পাঠাতে চাও, একদম 2500 শব্দের মধ্যে গল্প লিখে এখানে পাঠাতে পারো। আর প্লিজ, অনেকেই গল্প পাঠাচ্ছে, তবে PDF ফরম্যাটে পাঠালে খুব মুশকিল, কারণ আমরা গল্পটা থেকে তো স্ক্রিপ্ট ফরম্যাটে চেঞ্জ করতে হয়, সেইটা করতে পারবো না। তোমরা ডিরেক্ট মেল বডিতে লিখে দাও, বা তোমরা ডিরেক্ট একটা ওয়ার্ড ডকুমেন্ট অ্যাটাচ করে দাও, যেভাবেই হোক ডকুমেন্টটা পাঠিয়ে দাও। গুগল ডক্সে ভায়া গুগল ডক্স শেয়ার করতে পারো, যেভাবে ইচ্ছা, বা জাস্ট PDF বা কোনো আনএডিটেবল ফরম্যাটে নয়, তাহলে কিন্তু সময় লেগে যায়। তো আমি আগেই রিকোয়েস্ট করবো সবাইকে যে এইটা একটু করতে। দেবনন্দী 9851 কমেন্ট করেছে গড়বেতা থেকে।
সন্দীপ কীর্তনীয় কমেন্ট করেছে ঠাকুরনগর থেকে, বলছে দাদা ঠাকুরনগর নিয়ে একটা গল্প শুনতে চাই, প্লিজ 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 প্লিজ। ওকে, উই উইল ট্রাই আওয়ার আলটিমেট বেস্ট। আমি নামটা নোট করে রাখছি। অনেক তো আড্ডা হলো, তাহলে একটু আজকে ডাকবাক্সটা খুলে দেখি কার পাঠানো কোন ঘটনা বেরিয়ে আসে। এস রামাচারী দিব্যজ্যোতি বলছে, নমস্কার 221B হ্যারিসন রোড। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার দিদার কাছেই শুনেছি। সত্যি আপনাদের এই ডাকবাক্সের অভিনব উপস্থাপনায় মনে পড়ে গেল ঘটনাটা। আমি তখন ক্লাস 9-এ। আসলে পড়াশোনার পাশে একটু শাস্ত্রীয় সঙ্গীতও চর্চা করতাম, শিখতাম। রাগ রাগিনী মামাবাড়িতেই প্র্যাকটিস করতাম। একদিন জৌনপুরি সাজছি, পাড়িয়ে পায়েন বাঁকে সাজনি, দিদা বেশ মন দিয়ে শুনছিলেন। যা, হঠাৎই লোডশেডিং। তখন জেনারেটর লাইন আসতে সময় লাগতো মিনিট 5। দিদা হ্যারিকেন জ্বাললেন। আমি সেই আলোতেই সরগম ধরলাম। হ্যারিকেনের আলোর দিকে তাকিয়ে গাইছিলাম। দেখলাম আলোটা কাঁপছে, আর এতটাই ঘোর লেগে গেছিল যে আমার হুঁশ ছিল না যে আমার স্কেল অটোমেটিক নিচে মানে মন্দ্র সুরে নেমে গেছে। হঠাৎই দিদা ধমক দিয়ে বললেন, চোখটা তো এবার খাবি, কোন দিকে তাকিয়ে আছিস? মন চাইছিল যেন গেয়েই যাই, কিন্তু গলা আর সঙ্গ দিচ্ছিল না। তাই দিদার বকুনিতে গান থামালাম। তারপরেই দিদা তার ছেলেবেলার একটা ঘটনা বললেন আমাকে। দিদার বাবা মানে আমার মাতামহ গোঁসাই মানুষ। সে সময় গান লীলা কীর্তন প্রায় চলতো দিদার বাড়িতে ইছাপুরে। একদিন সন্ধ্যায় আমার গ্রেট গ্রেট গ্র্যান্ডপা একা দীপক রাগ সাধছিলেন। 1947-এরও আগের সেই হারমোনিয়াম, দুপাশে মোমদানি থাকত। তা তখন রেওয়াজের সময় গরম দুধ, আদা, গুড় বাতাসার গরম জল ইত্যাদি চলত। চা বড়লোকি কায়দা। তা আমার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, তা আমার মাতামহের ছোট্ট মেয়ে মানে আমার দিদা, সেদিন এক বাটি গরম দুধ নিয়ে ওনার কাছে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই দিদা দেখলেন হারমোনিয়ামের মোমদানি থেকে দুটো মোমের শিখা একেবারে ধনুকের মতো বেঁকে গিয়ে একে অপরের সঙ্গে মিশে তীব্রভাবে জ্বলছে। তাপে সে ঘরে নাকি পা ফেলা যাচ্ছিল না, অথচ মাটির ঘর। আমার গ্রেট গ্রেট গ্র্যান্ডপা তখন ঘেমে স্নান, প্রচণ্ড তাপে তার মুখ লাল, চোখ বন্ধ, তবুও রাগের আলাপে বিরতি নেই। শেষে দিদা চিৎকার করে ওনার বাবাকে রেওয়াজ থামাতে হয়। আর এক পলকেই সেই হারমোনিয়ামের দুপ্রান্তের মোমবাতি দুটোও নিভে যায়। আর ঘরের যা অবস্থা সেদিন দিদার বাবা লক্ষ্য করেছিলেন, তারপর থেকে আর কোনোদিনও ওই দীপক রাগাভ্যাস করেননি। ফ্যান্টাস্টিক, কি বলবো, সত্যি মনে হলো ঘটনাটা চোখের সামনে দেখলাম। থ্যাংক ইউ সো মাচ এস রামাচারী দিব্যজ্যোতি। খুব সুন্দর লাগলো ঘটনাটা, আর সত্যি মনে হচ্ছিল যেন আমি একটা ক্লাসিক গল্পের একটা অংশ, একটা এক্সক্রিপ্ট পড়ছি। খুব ভালো লাগলো। আপনারাও যদি এরকম আপনাদের দিদা ঠাকুমাদের মুখে শোনা বা ছোটোবেলায় কোনোভাবে জানা শোনা কারুর থেকে শোনা এই গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে সিম্পলি 221B হ্যারিসন রোডের যে কোনো ভিডিওতে কমেন্ট করুন। আর একটা হ্যাশট্যাগ ইউজ করতে ভুলবেন না, হ্যাশট্যাগ ডাকবাক্স, দ্যাট ইজ হ্যাশট্যাগ DAKBAKSHOW। তাহলে আজকের মতো এখানেই উঠছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, অনলি অন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।